সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে আছে আমি হাসান মাহমুদ। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আমরা সাধারণত আলোচনা করে থাকি। আলোচনার সুবিধার্থে আজকের দিনের কিছু সংবাদের শিরোনাম জানিয়ে রাখতে চাই। 5 আগস্ট 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি প্রথম কোনো তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হলো। শেখ হাসিনা, শেখ রেহানা সহ শেখ পরিবারের 10 জনের এনআইডি স্থগিত করা হয়েছে। আরেকটি সংবাদ হচ্ছে, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। আরেকটি সংবাদ, উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন রয়েছে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যার ঘটনায় 3 জন 7 দিনের রিমান্ডে, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আজকে দিনভরই স্থান পেয়েছে। আমরা মোটামুটি সেই সব বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি। রয়েছেন বায়ে হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমি মূলত যেসব সংবাদ আপনারা ইতিমধ্যে শুনেছেন, এবং একটি সংবাদের বেশ কিছু সংবাদই আজকে এরকম গণমাধ্যমে স্থান পেয়েছে। আমি একটু যদি আলোচনাটা শুরু করতে চাই, যে একটি বিশেষ করে যেই সংবাদটি বেশ কয়েকদিন ধরে, গত 2 দিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজের হত্যার ঘটনায় এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং আসলে এই ধরনের হত্যাকাণ্ড একটা বিশ্ববিদ্যালয়ে এবং এই সরকারের এই সময়ে, যখন আমরা বেশিরভাগ জায়গা থেকেই বলছি যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বা আইন শৃঙ্খলার অবনতি, ঠিক সেই সময় আসলে পারভেজের মতো একজন শিক্ষার্থী, যিনি কিনা নিজে বলে গেছেন সবশেষ যে তিনি একেবারেই কিছু করেননি, শুধুমাত্র একটি হাসি দিয়েছিলেন, এমন আলোচনাগুলো ঘুরপাক খাচ্ছে। আমি যদি মনিরা শারমিন আপনার দৃষ্টি একটু আকর্ষণ করি, যে পারভেজ হত্যাকাণ্ড আমরা যদি এইভাবে দেখি, আসলে নিরপরাধ পারভেজের কি আসলে কোনো অপরাধ ছিল, বা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে আপনি কিভাবে দেখছেন? নিশ্চয় শাস্তি হওয়া প্রয়োজন, এটা আমরাও চাই, কিন্তু মানে দিনে দুপুরে এই ধরনের একটা ঘটনা ক্রিয়েট করা, বা এই ধরনের মানে এটাকে কি আসলে আর কিছু করা যেত, বা হত্যাটাকে কোনোভাবেই ঠেকানো সম্ভব ছিল না, বা এই ধরনের হত্যাকাণ্ড কি বার্তা দেয়? ধন্যবাদ। শুভেচ্ছা যারা দেখছেন, এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখুন, এই যে আমরা আইন শৃঙ্খলার কথা সবসময় বলি, যে এই সরকারের একটা খুবই, আমি যদি বলি যে মানে ব্যর্থতার জায়গা যদি বলি, তাহলে সবচেয়ে আমরা মনে হয় ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং এটা কিন্তু আমরা বারবার বলে আসছি। এবং মাঝখানে যখন আসলে ছিনতাই এবং ডাকাতির পরিমাণ অনেক বেড়ে গেছিল, এবং দেখেন এই সময় এসে এই যে ছাত্ররা, আমি যদি বলি যে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছাত্ররা, সেই ছাত্রদের এখন দিনে দুপুরে যেভাবে করে অনেক জায়গাতে, শুধু আমি পারভেজের কথা তো আজকে আসছে, কিন্তু কিছুদিন আগেও কিন্তু আপনি খেয়াল করবেন যে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা একটা বিষয়, এবং এই হত্যাগুলো আসলে কে বা কারা করছে, এবং এমন না যে আসলে সরকারের পক্ষ থেকে পরবর্তী মানে এরকম ঘটনার পরবর্তীতে দেখা যায় যে দ্রুততম সময়ের মধ্যে, হয়তো সকলেই যেহেতু সরব, সেহেতু দ্রুততম সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে যাচ্ছে, হয়তো যারা সন্দেহভাজন বা জড়িত যারা, তাদের শাস্তির আওতায় আনার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই জায়গা থেকে আমরা একটা দৃশ্যমান ব্যাপার দেখতে পাচ্ছি। তবে এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে আমরা খেয়াল করে দেখবেন, তোফাজ্জল মনে আছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে রাতভর একটু কিছুটা অপ্রকৃতস্থ বলা হচ্ছিল, মানে একই মানে এইভাবে। আবার আরেকজন পারভেজ, যদিও এটার সাথে এটার মিল নেই, কিন্তু
প্রকাশ্যে এভাবে পিটিয়ে হত্যা বা জনসম্মুখে খুন করার বিষয়টি এটা কি কোনোভাবেই তো মানে আপনি কি দেখছেন যে ছাত্রদের আন্দোলনের পরে বিশেষ করে আপনারা যেটা বলছেন ছাত্ররা আপনাদের বড় স্টেক হোল্ডার এবং আপনাদের অনেককেও দেখলাম আজকে বহিষ্কার করা হয়েছে বিশেষ করে আপনাদের দুজন সদস্যকে মানে আমি বলতে চাচ্ছি যে ওভারঅল কি একটু বেসামাল নাকি সবাই এক ধরনের পরিচয় দিতে গিয়ে এবং যারা হত্যা করেছে তাদেরও এক ধরনের পরিচয় কিন্তু মিলছে এই জায়গাটিতে কি বলবেন? দেখুন মানে এই বিষয়টিতে আমি আসলে অপরাধকে অপরাধ হিসেবে দেখতে চাই এবং অপরাধীর কিন্তু কোনো পরিচয় হয় না, এটা আপনি যখনই বলেন। বরং আমার কাছে মনে হয় যে অপরাধীর পরিচয়ে কোনো একটা পরিচয়ের মধ্যে আনাটা তার অপরাধটাকে অনেকখানি আসলে ঢেকে দেওয়ার প্রচেষ্টা। সেই জায়গা থেকে আমি বলবো অপরাধীকে একদমই অপরাধী হিসেবে চিহ্নিত করা এবং এই ধরনের ঘটনা এবং দিনে দুপুরে আসলে এই ধরনের ঘটনা ঘটছে এবং আপনি যদি সেই ভিডিওগুলোও খেয়াল করেন যে সে আসলে কাতরাচ্ছে এবং সে জখম অবস্থায়, সেই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে সকলেই দেখছে। এই দৃশ্যগুলো তো আসলে মানা যায় না এবং এখন সোশ্যাল বৈষম্য বিরোধী পরিচয় অনেকে দিতে চেষ্টা করছেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিলেন এ ধরনের, কিন্তু এটার সাথে এটা কি কখনো যায়? মানে এই জায়গাগুলোতে আসলে কি দেখেন মানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করুক অথবা এনসিপি করুক অথবা ছাত্রদল করুক অথবা গণ অধিকার পরিষদ করুক, এইটা আসলে কোনো পরিচয় হতে পারে না। অপরাধী এবং অপরাধী আসলে অপরাধ বিশেষে তার বিচার হবে এবং এই ক্ষেত্রে কোনো আসলে কার্পণ্যের সুযোগ নেই এবং এটা কোনোভাবে আসলে ওভারলুক করার সুযোগ নেই এবং রাষ্ট্রের সেটা যদি হয় সেটা রাষ্ট্রের এটা এর থেকে বড় ব্যর্থতা কি আছে? জনগণের যদি নিরাপত্তায়, জানমালের নিরাপত্তায় যদি আসলে রাষ্ট্র দিতে না। হাসান আল মামুন, আপনি এর সাথে যুক্ত করবেন কিনা এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে? পরে আমরা অন্য বিষয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকে, সহ আলোচক যারা আছেন। আপনারাও তো একসময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জি, পারভেজ হত্যাকাণ্ডটি আসলে আমি খুবই হতাশ হয়েছি। এই বিষয়টা আসলে সুযোগ নিচ্ছে কিনা কেউ? হ্যাঁ, সুযোগ নিচ্ছে, তার চেয়ে বড় কথা হচ্ছে পরিচয় যে স্টেক হোল্ডারদের নাম আসছে বা পরিচয় আসছে, জি, এই পরিচয়টা আসার পর যে আসলে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা আসলে সবচেয়ে বেশি সহমর্মী হওয়া উচিত ছিল, বা এই যে একটা অভ্যুত্থান হলো, বিপ্লব হলো, এখানে যেমন আমার পাশে আছেন মনিরা শারমিন বা ভাই আছেন, শামীম ভাই আছেন, বা আমরা যারা একত্রিতভাবে এই যে আজকে পারভেজকে হত্যা করা হয়েছে, পারভেজের যে আমি ছবিটি দেখলাম রাজপথের ছবি, সামনে থেকে সে নেতৃত্ব দিচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, জুলাই বিপ্লবে সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তাহলে আমি কি আমাকে হত্যা করছি? শেখ হাসিনাকে হটিয়ে যেটা চেয়েছিলাম আমরা, যে একটা ঐক্যের বাংলাদেশ, এই ঐক্যটা কিন্তু আমরা দেখেছি জুলাই আগস্টের বিপ্লবে, সেই ঐক্যটা আমরা দেখেছি। আমি স্পষ্টভাবে বলি, এখানে আসলে কোনোভাবেই বৈষম্য বিরোধী হোক, ছাত্র অধিকার পরিষদ হোক, ছাত্রদল হোক, শিবির হোক, তাদের ভিতরে এই বিপ্লবের পরে আমি অনেকটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি, পূর্বের বক্তব্য পরের বক্তব্য এই বৈপরীত্যের কথা বলছেন। হ্যাঁ, আপনার আগস্টের পরে, আগস্টের পূর্বের যে বাংলাদেশ ছিল, যেমন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র শিবির বলেন, ছাত্রদল বলেন, আমরা যেটা দেখেছি, আমার এই সহযোদ্ধা আছেন এখানে মনিরা শারমিন, আমরা একসাথে অনেক ক্ষেত্রে ছাত্রদল, ছাত্র শিবির একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, দীর্ঘ একটা হারমোনি আমাদের ভিতরে ছিল। কিন্তু আগস্টের পরে যখন আমরা শেখ হাসিনাকে হটিয়ে ফেললাম, কিছুদিন পরে আমাদের ভিতরে বৈপরীত্য তৈরি, চন্দ্রপতন তৈরি হয়ে গেল। এবং এই যে মব জাস্টিস হচ্ছে, এটা একমাত্র ঐক্য না থাকার কারণে, যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঐক্য না থাকার কারণে। তো এই যে এই অবস্থাতেই চলতে থাকে, তাহলে আইন শৃঙ্খলাটা আসলে উন্নতিটা ঘটবে কিভাবে? আইন শৃঙ্খলা তো আমি যদি মব জাস্টিস তৈরি করি, আমি হাসান আল মামুন কিংবা মনিরা শারমিন, আমরা দুইজন যদি মব জাস্টিস তৈরি করতে পারি, তাহলে পুলিশ এখানে আসলে ট্যাকেল দিবে কিভাবে? এটার জন্য অনেকাংশেই ছাত্রদল বলেন, ছাত্রাধিকার বলেন, শিবির বলেন, বৈষম্য বিরোধী বলেন, আমরাও অনেকটা দায়ী। এই যে পারভেজের যে হত্যাকাণ্ডটা, এটাকে আসলে ট্যাকেল দেওয়া যেত। যেহেতু একটা ছেলের পরিচয় বের হলো, বা যারা তার সহপাঠী, যারা তাকে হত্যা করেছে, সে জানতো যে এই ছেলেটা ছাত্র দলে ওই বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক, তাহলে তার ভিতরে যদি ওই আপনার হারমোনিটা থাকতো, পরস্পর ঐক্যের যে হারমোনিটা থাকতো, তাহলে কিন্তু এই হত্যাকাণ্ডটাই ঘটে না। সুতরাং আগামী দিনে আমার কাছে যেন কেন জানি মনে হচ্ছে, যদি ঐক্যকে ধরে না রাখা যায় এবং আগামী নির্বাচন পরবর্তী এই যে দীর্ঘদিনের একটা ফ্যাসিজম আমরা বিদায় করলাম, এই ঐক্য যদি ধরে না রাখা যায়, তাহলে এখানে ফাটল ধরবে, আওয়ামী লীগ সুযোগ নেবে, আবার আওয়ামী লীগ ব্যাক করবে, এবং সর্বপ্রথম সবচেয়ে বেশি এখন যারা ছাত্ররা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক পার্টি বলেন, ছাত্র দল বলেন, বিএনপি অনেক বড় দল, তাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন, তাদের চেয়েও বেশি হয়রানি,
এবং হত্যাকাণ্ডের শিকার হব আমরা জুনিয়র লেভেলে যারা নেতৃত্ব দিয়েছিলাম এই আন্দোলনটায়। জি জি, একটু শামীম ভাইয়ের কাছে যাই। তিনি একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ আপনাদের মধ্যে, কিন্তু এবং দীর্ঘদিন তিনি ছাত্র আন্দোলনও করেছেন, ছাত্র রাজনীতিও করেছেন, ছাত্র দলও করেছেন। আমি একটু শামীম ভাই, বিশেষ করে এই সংবাদগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? যে পারভেজ হত্যাকাণ্ড শুধু নয়, এর আগেও আমরা দেখেছি কিন্তু এই 5 আগস্ট পরবর্তী জামায়াতের মধ্যে 2 গ্রুপের সংঘর্ষ, হত্যা হয়েছে। বিএনপিরও আমরা দেখেছি 2 গ্রুপের সংঘর্ষ, হত্যা হয়ে যাচ্ছে। আসলে মানুষের জীবন কি এত সহজ হয়ে যাচ্ছে কিনা মৃত্যুটা? ধন্যবাদ। আমাদের অনেকের যে কথাটা বলেছে। ধন্যবাদ হাসান মাহমুদ ভাই, আজকের অনুষ্ঠানের উপস্থাপক, আমার সাথে সম্মানিত আলোচকবৃন্দ হাসান আল মামুন এবং মনিরা শারমিন রয়েছেন, দেশ বিদেশে যারা সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারা দুইজনই বলেছেন পারভেজ হত্যাকাণ্ড নিয়ে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ, তার নৃশংস হত্যাকাণ্ড সমগ্র জাতি দেখেছে। আসলে এটা কাঙ্ক্ষিত না, অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। দিনে দুপুরে এবং নির্মম নিষ্ঠুরভাবে তার সহপাঠীরা একজনকে কিভাবে এভাবে হত্যা করতে পারে। আমাদের নিজেদের মধ্যে যেটা একটু আগে তারা দুইজন বলেছেন, আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের জীবনহানি হয়েছে, মানুষের রক্তপাত হয়েছে, জীবন উৎসর্গ করেছে। এরপরে জুলাই বিপ্লবের পরে আমরা কেন জানি সবাই একটু অসহিষ্ণু হয়ে পড়েছে। এটা হলো মূল কারণটা হয়ে দাঁড়িয়েছে। জনগণের মাঝে তিনজনের স্বীকার করলেন যে একটা অসহিষ্ণু হয়ে পড়েছে, আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আমাদেরকে মূল জায়গাটা থেকে জনগণের মাঝে ফ্যাসিবাদের বিরুদ্ধে পতনে একটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে জনগণের, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ, যে যার রাজনৈতিক আদর্শ ভিন্নতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সমগ্র রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই ফসলটা, ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের এই যে সুফলটা, এটা মানুষের ঘরে পৌঁছে দিতে গেলে আমাদের সবাইকে মিনিমাম ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের এই চেতনাকে আমাদেরকে ধারণ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। তা না হলে নিজেদের মধ্যে হানাহানি হওয়ার কারণে আমাদের ফ্যাসিবাদের পতিত স্বৈরাচার খুনি আছে না, তারা সুযোগ পায় পুনর্বাসিত হবে। আমি মনে করি আজকে আমাদের জনগণের যেমন বৃহত্তর একটা ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে উঠেছে, এই ঐক্যটা রাজনৈতিক দলগুলোকে ধরে রাখা উচিত। আমাদেরকে ধরে রাখতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সহনশীল হয়ে পরস্পরের প্রতি আমরা মূল জায়গায় অভীষ্ট লক্ষ্য, যেটা আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসা না পর্যন্ত একটি স্থিতিশীল বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে গেলে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তিগুলোকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের সাথে, গণতন্ত্রের সাথে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সাথে, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই যে কাদা ছোড়াছড়ি আমরা দেখতে পাই মাঝে মধ্যে, এটা আমাদেরকে বন্ধ করতে হবে, পরিহার করতে হবে। আমাদেরকে মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে। আমরা যদি জনগণের কাছে ভালোভাবে উপস্থাপন করি ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদের দোসররা কিন্তু এখনো রয়ে গেছে বাংলাদেশে। আজকে দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, গত কয়েক মাস আগে উনি বলেছেন, আজকের প্রশাসন যন্ত্রে আমাদের সিভিল প্রশাসনে বলেন, পুলিশ বিভাগে বলেন, বিচার বিভাগে বলেন, আমাদের দুদকে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে দেখেন এখনো স্বৈরাচারের খুনি হাসিনার দোসররা বসে আছে। এদেরকে কিন্তু আমরা ক্লিন করতে পারি, বিপ্লবের চেতনাটাকে ধারণ করতে পারছে না মাঠ প্রশাসন। সেটা তো অনেক দূরে, এর মধ্যেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের একটা প্রাথমিক বিজয় হয়েছে, আমরা কিন্তু এখনো একটা জায়গায় যেতে পারি, অনেক দূর কঠিন পথ আমাদের সংগ্রাম লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এই জন্য আমাদের সবাইকে পরস্পরের প্রতি সহনশীল হয়ে শ্রদ্ধাবোধ হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরে আসতে হবে। সেই জায়গাটাই আমাদেরকে এই 5 বা 7 মাস যেতে না যেতেই আমরা কি, আপনারা কি নিজেদের মধ্যে এক ধরনের সবাই যারা ছিল, আপনাকে বাংলাদেশের জনগণের সবচেয়ে বেশি সংকট এসে পড়েছে এখন জনগণের জানমালের নিরাপত্তা। মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বিভিন্নভাবে, পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে। এরা কিন্তু মাঠ পর্যায়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, পুলিশের মানুষ ভয় পাচ্ছে না। আজকে আমাদের সেনাবাহিনী রয়েছে,
প্রত্যন্ত অঞ্চলে আমি কালকে কাল বাগেরহাট থেকে এসেছি আমি প্রায় 156টা মসজিদ মন্দির সফর করেছি, 3টা সফর আমার এলাকায়, 3টি, বাগেরহাট, রামপাল, মোংলায়। আমি ঈদের আগে আর এর পরে থেকে আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা, মানুষ শান্তিতে নিরাপদে থাকতে চায়। যে আমরা সেই জায়গাটাতে আমাদের শুধু পুলিশ এটা পারবে না, তাদেরকে আমাদের সম্মিলিত ঐক্য একটা প্রচেষ্টা প্রয়োজন। এই সুযোগে একটি দুর্বৃত্ত শ্রেণী, সুবিধাবাদী শ্রেণী, তারা আইন হাতে তুলে নিয়ে লুটপাট, দখলবাজ, চাঁদাবাজির সাথে জড়িত। আমরা এইবার একটু অন্য আলাপে যাই। আমি মনিরা শারমিন আপনার কাছে একটু যেতে চাই যে চলমান যে রাজনৈতিক, বিশেষ করে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আপনারা আজকে এনসিপি আন্দোলন করেছেন, মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এই আলোচনা দীর্ঘদিন ধরে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আগে অনেক সোচ্চার আলোচনা হলেও মাঝখানে স্থিমিত ছিল, এখন আবার আপনারা আন্দোলন শুরু করেছেন। প্রশ্নটা হচ্ছে এইখানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি কোনো সমাধান কিনা, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা, আইনি বাধ্যবাধকতা সব মিলিয়ে। আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছি, মানে আইনের মাধ্যমে করা হয়েছে, সরকারের প্রজ্ঞাপন দিয়ে, আমরা বলতে সরকারের কথা বলছি। সেক্ষেত্রে আমি যদি বলি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, অথচ গত কয়েকদিনে কিন্তু ছাত্রলীগ প্রায় 64 জেলার কাছাকাছি কিন্তু মিছিল করেছে। বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ যেটা বলছিলাম সেটা কিন্তু এখনও ভোটার বা ভোট দেবে, বা শেখ হাসিনা হয়তো চলে গেছেন কিন্তু তার এই যে 64 জেলায় যে কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সবাই কিন্তু আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটাররাও আছেন, সাধারণ মানুষ আওয়ামী লীগ করা আছেন। নিষিদ্ধ করা কিভাবে আপনি নিষিদ্ধ করবেন? দেখুন, আমরা যেটা বলছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার, এবং আওয়ামী লীগ একটা সংগঠন হিসেবে আসলে যদি আমি বলি যে অনেক ক্ষেত্রে অনেকের পক্ষ থেকে আমরা আসলে এই ধরনের কথাবার্তা শুনতে পাই যে আওয়ামী লীগের প্রশ্নে, নির্বাচনে তারা একটু কোমল কথাবার্তা বলেন। দেখেন, আওয়ামী লীগ এই অভ্যুত্থানের মাধ্যমে তাকে আসলে তার কোনো লেজিটিমেসি নাই বাংলাদেশে, এবং সাধারণ জনগণ তার রায় কিন্তু দিয়ে দিয়েছে। সাধারণ জনগণ এবং ছাত্র জনতা তারা কিন্তু রায় দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের আসলে কি হবে, সেটার রায় কিন্তু অলরেডি অভ্যুত্থানই এটার উত্তর। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে কোনোভাবে আসলে প্রাসঙ্গিক করা, এবং এই যে আপনি বলছেন যে তারা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে, তারপরে নানান ধরনের গুপ্ত হত্যার সাথেও তারা জড়িত, তারা এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা যখন মিছিল করছে এবং করে তারা আবার অন্যান্য অনেকের মধ্যে আবার মিশে যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর আরও বেশি সোচ্চার হওয়া উচিত, এবং একটা সংগঠনকে, আওয়ামী লীগের মতো একটা সংগঠনকে আসলে এই একেবারে যদি আমি বলি যে নিষিদ্ধ করা, এটার থেকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে বিচার নিশ্চিত করা। দেখেন, যখন বিচার নিশ্চিত হবে তখন কিন্তু তারা যেই আসলে কর্মকাণ্ডগুলো করেছে সেগুলোর কিন্তু একটা জাস্টিফাইড জায়গাতে আসবে। এবং এই যে আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশ থেকে আসলে এই আওয়ামী লীগের লোকজন, এবং আপনি যদি দেখেন যে আমি আজকের খবর যদি বলি, লন্ডনে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে। সুতরাং তাদের কিন্তু অবাধ বিচরণ আছে, প্রভাবশালী নেতা। তো সেই জায়গা থেকে আসলে যদি বলি যে আসলে তাদের বিচারের আওতায় আনার কোনো বিকল্প নাই, এবং আওয়ামী লীগকে নির্বাচনে তো তারা কোনোভাবেই প্রাসঙ্গিক হতে পারে না, এবং তাদের রাজনীতি করার যে অধিকার সেটাই আসলে তারা হারিয়েছে। এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরেও তারা আসলে তাদের যে ধরনের মিছিল হচ্ছে এবং তারা নানান ধরনের যে সংগঠিত হবার যে প্রচেষ্টা, সেই জায়গাতে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা আশা করি। এইভাবে করে আসলে এত বড় একটা অভ্যুত্থানের পরে 2000 মানুষকে আসলে মেরে ফেলার পরে তারা আসলে কোনোভাবেই, আমি জানি না আসলে যে আসলে তারা কোন যোগ্যতায় আসলে বাংলাদেশের রাজনীতি করার আবার স্বপ্ন দেখে, এবং তারা নানানভাবে হুঙ্কার দিতে থাকে। তারা স্বপ্ন দেখে মানে কি, তারা তো ছিল, তারা আছেও, এটা তো এবং থাকার যে একটা আকাঙ্ক্ষা সেটাও তারা প্রকাশ করে। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, কিন্তু সবাই কি চলে গেছে মনে হচ্ছে আপনার? না, তারা তো আছে। অবশ্যই না। দেখেন, তাহলে আপনি তাদেরকে নিষিদ্ধ কিভাবে করবেন? একদমই তাই, কারণ এই যে সমর্থক আপনি যেটা বলছেন সেটা তো আসলে কোনো পোস্ট পদবি নাই।
তাদের। তো সেই জায়গায় যারা পদধারী নেতা তাদের আপনি চিহ্নিত করে বিচারের আওতায় আনছেন, কিন্তু যেই আসলে ফ্যাসিস্ট কাঠামোর কথা আমরা বলছি, আমরা যে আন্দোলনের মধ্যে থেকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারেই আসলে বলছিলাম যে 3 তারিখ যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটা আমরা চাই, আমরা ওই ফ্যাসিস্ট চলে গেছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়ে গেছে। এবং মন্ত্রণালয়ের যে আপনি যদি বলেন মন্ত্রণালয়ের বিভিন্ন পজিশনে এখনো তো সেই মানুষগুলোই বসা, এবং আমরা আসলে কতটুকু পরিবর্তন করতে পেরেছি, এবং প্রশাসনে দেখেন, পুলিশে দেখেন, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে এখনো আমরা যেই আসলে উন্নয়নের কথা বলছি বা দেখছি, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যতখানি উন্নয়ন হয়েছে সেটা আসলে মানে অভাবনীয়, কারণ সেই ফ্যাসিস্ট কাঠামোর মধ্যেই। এবং আমরা কিন্তু এইটার কোনো, আমার মনে হয় না যে আমরা কোনো জায়গায় হাত দিতে পেরেছি, কারণ এই মানুষগুলোকে, এবং তারা তো মানসিকভাবে সেই আওয়ামী মনাই আছে, এবং তারাও আসলে স্বপ্ন দেখে, এবং তারা কিন্তু সরকারকে যে খুব সহযোগিতা করছে তা না, তারা আসলে স্বপ্ন দেখছে কোনো এক সময় আওয়ামী লীগ আসবে, তারা তখন তাদের মতো করে আবার তাদের রাজত্ব শুরু করবে। এবং আমরা দেখেছি প্রতিষ্ঠানগুলো কিভাবে আওয়ামী লীগ ধ্বংস করেছে, এবং আপনি দেখবেন যে আমরা ওসিকে দেখেছি যে আওয়ামী লীগের করতে, স্লোগান দিতে, জয় বাংলা কোনো এক সময় আওয়ামী লীগ আসবে তারা মনে করে, কিন্তু আপনি কি মনে করেন কখনোই আওয়ামী লীগ আর আসবে না? আওয়ামী লীগ আসবে কি আসবে না এটা আসলে সেটাই বলছি, আওয়ামী লীগের যে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে, এবং সব জায়গায় যে আওয়ামী লীগ রয়েছে বা ছিল, এবং সবাই তো পালিয়ে যায়নি বা সবাই চলে যায়নি, সাধারণ ভোটারদের মধ্যেও তো অনেকে সমর্থক রয়েছে। সেই জায়গাটা তাদের অবস্থা কি হবে যদি আপনি নিষিদ্ধ করেন? সেই জায়গাটা থেকে সেই পরিবর্তনটা কি হবে? তারা কোথায় যাবে? জি, দেখেন, সাধারণ জনগণের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ মনা যারা একদম আওয়ামী লীগ মনস্ক, আমি যদি মস্তিষ্ক বিক্রি করে দেওয়া আওয়ামী লীগ আমি বলি তাদের, তো তারা ছাড়া এমন অনেক আওয়ামী লীগের সমর্থক কিন্তু আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের কিন্তু একটা মানসিক পরিবর্তন হয়েছে যে, এবং তারা আন্দোলনে যখন এত ছাত্র হত্যা দেখেছে, এত ছাত্র জনতার উপর গুলি চালাতে দেখেছে, তখন কিন্তু আপনি যদি ভোটারদের কথা বলেন, তারা কিন্তু নিজেদের এক ধরনের আমি যদি বলি যে নিউট্রাল পজিশনে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি আসলে যদি ভোটার হিসাব করি, এবং আপনি যদি রিসেন্ট একটা জনমত জরিপের কথা বলেন, সেখানে কিন্তু খুব বড় একটা অংশ, প্রায় 60% সুইং ভোট, তারা এখনো ডিসিশন নেয়নি যে আসলে তারা কাদের ভোট দিবে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের আসলে কোনোভাবে যে কোনো রাজনীতির কোনো জায়গা নাই, এইটা কিন্তু আসলে আপনি যদি জনমতগুলো একটু যাচাই করেন, সেখানে কিন্তু আপনি একদমই সেটার প্রতিফলন দেখতে পাবেন। হাসান আল মামুন, আমি একটু যদি এই কথার সূত্র ধরেই একটু যদি বলি যে সবাই তো চলে যাবে না, এদেশের যারা নাগরিক হয়তো সমর্থন করতো অথবা এখনো আছে, সরাসরি ছাত্রলীগ করতো, সরাসরি যুবলীগ করতো, সরাসরি আওয়ামী লীগ করতো, তারা আছে, এবং উপজেলা, জেলা এবং সিটি কর্পোরেশন পর্যায়েও আছে। তাদেরকে আপনি নিষিদ্ধ করে দিলেন, ব্যাপারটা কি এটা সমাধান হলো? নাকি যারা দোষী, যারা সবাই তো নিশ্চয়ই দোষী নয়, যারা বিচারের আওতায় এনে বাকিদের জন্য রাজনীতির কোনো প্ল্যাটফর্ম বা এরকম কোনো, তাহলে তাদের হবেটা কি? মানে আমি এই জায়গাটা থেকে নিষিদ্ধ নিশ্চয়ই কোনো সমাধান নয়, কারণ নিষিদ্ধ হওয়ার পরেও ছাত্রলীগ মিছিল করছে তো। জি, ধন্যবাদ আপনাকে। নিষিদ্ধ এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আসলে নিষিদ্ধ গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা বহির্বিশ্বে ইতিহাস বলে যে সকল দেশে আসলে, যে সকল রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, বা আগে রাজা ছিল, তারা আসলে যে সকল দেশে গণহত্যা পরিচালিত হয়েছে যে পার্টির মাধ্যমে, সেই সকল পার্টি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে এবং বিলুপ্ত হয়ে গেছে। সেটা যদি জনগণ, জনগণ, রাইট। এখন আপনি কাগজে কলমে নিষিদ্ধ হলে, কাগজে কলমে সেই দেশগুলোতে কাগজে কলমে, যেমন নেত্রী বাহিনী ছিল, নাৎসি বাহিনী ছিল, এরাও কিন্তু নিষিদ্ধ হয়েছিল, এবং নেত্রী বাহিনী তো আপনার কাগজে কলমেই হয়েছে। এইখানে যে বিষয়টি সেটি হচ্ছে, আমি মনিরা শারমিনের সাথে একমত যে আওয়ামী লীগের যারা আসলে কমিটিতে ছিল, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে, এরা আসলে প্রত্যেকেই গণহত্যার সাথে সম্পৃক্ত। এই গণহত্যাটি, জুলাই গণহত্যাটি যদি আপনি খেয়াল করেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় তারা কি করেছে, পুলিশের সাথে এক ধরনের পেটোয়া বাহিনী হিসেবে এবং অস্ত্রসহ, পিস্তল সহ তারা কিন্তু মাঠে নেমেছে। তাহলে এই যে গণ অভ্যুত্থানে এই পুরো আওয়ামী লীগের যে সেট আপটা, যারাই আসলে পদে ছিল, এরা নিজেদের পদ বাঁচানোর জন্য হোক, কিংবা ওই দলের প্রতি আকৃষ্ট হয়ে, আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হয়ে হোক, তারা কিন্তু এই আন্দোলনকে প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা করেছে। আপনি নরসিংদী দেখেন বা অন্য জায়গায় দেখেন, সব জায়গায়। সুতরাং এইখানে যে বিচার প্রক্রিয়াটি শুরু হয়েছে, এটি আসলে একটি দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া।
এখানে হয়তো রাঘব বোয়াল কয়েকজনকে আপনি হয়তো প্রাথমিকভাবে আপনি আনবেন, কিন্তু আমার মনে হয় পুরো প্রক্রিয়াটি আওয়ামী লীগের যে অপকর্ম, আসলে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। এরা যারা আওয়ামী লীগ করে এরা কোনো মানুষের কাতারে পড়ে না অধিকাংশ ক্ষেত্রেই, আমি সবাইকে বলবো না, অধিকাংশ ক্ষেত্রেই। বিগত 15 বছরে আমরা যা দেখেছি এটা নজিরবিহীন ঘটনা, এটাকে আসলে কোনোভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, 71-এ আমার বাবা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আমি একটা মানুষ, একটা ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি এই কোটা আন্দোলন করেছিলাম। আমি দীর্ঘ 11 মাস জেল কেটেছি। জেল কেটে আমি যেদিন বাড়িতে যাব, আমার বাড়িতে হামলা হয়েছে, রাশেদ সহ। রাশেদ গিয়েছিল, আমি গিয়েছিলাম। আমি একটা ছেলে 11 মাস জেল কেটে আমি বাড়িতে গিয়েছি, আমার গ্রামের বাড়িতে। আমার বাবা একজন শিক্ষক, আমার ফ্যামিলির ঐতিহ্য আছে। আমি বাড়িতে গিয়েছি, সেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ মিলে আমার বাড়িতে রামদা বলম আগুন লাগানোর জন্য গিয়েছে। আমি অবাক হয়েছে, আসলে এর চেয়ে নির্মম ঘটনা যারা আমার প্রতিবেশী ছিল আওয়ামী লীগ, এরা কিভাবে আমার বাড়িতে আগুন লাগাতে গেল বা আমাকে মারার জন্য গেল। সুতরাং আমি এদের কোনো চরিত্র দেখি না, আওয়ামী লীগের কোনো চরিত্র নাই। আওয়ামী লীগের চরিত্র একটাই, এরা খুনি। এবং এই খুনিদের বিচার করার আগ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ আসলে কখনো শান্তিতে ঘুমাইতে পারবে না। এই যে বিচ্ছিন্ন বিক্ষুব্ধ মিছিল দেখছেন, এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বেশি গাফলতি আছে। এখন আমার কি আসলে এটা দায়িত্ব, কিংবা শামীম ভাইয়ের দায়িত্ব, কিংবা মনিরা শারমিনের দায়িত্ব কোথায় মিছিল বের হবে গোয়েন্দা তৎপরতা রেডি করে, আমার কি এটা দায়িত্ব গিয়ে মিছিল এখন গিয়ে রাজপথ থেকে মোকাবেলা করা? বরং গোয়েন্দা সংস্থা বলেন, পুলিশ প্রশাসন বলেন, এরা আসলে ফাংশন করছে না। সেকেন্ড যে কথাটি বলবো, এটি হচ্ছে এই যে পুলিশ প্রশাসন বিগত সময় যারা নিয়োগ পেয়েছে এরা সব ছাত্রলীগের অধিকাংশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। হিউজ পরিমাণ পোলাপান যারা এই এসআই এই পদে নিয়োগ পেয়েছে। বিসিএস এর অনেকটা কম, কিন্তু নিচের লেভেলে কনস্টেবল থেকে এসআই অধিকাংশই এইভাবে নিয়োগ পেয়েছে। আমি একটা মজার ঘটনা বলি। 4 ফেব্রুয়ারি 2019 সালে লাইব্রেরির সামনে আমাকে একা পেয়ে, মনে আছে মনে হয়, আমাকে নির্মমভাবে প্রহার করে ময়মনসিংহের ছাত্রলীগের একটা গ্রুপ, সঞ্জিত চন্দ্র দাসের একটা গ্রুপ। আমি একা ছিলাম, ওরা সবাই ক্লাসে ছিল, আমি আসছিলাম। ব্যাপক মারধরের শিকার হই আমি। এই যে আমার এটা কিন্তু এখনো ভাঙা। আমি অবাক হয়েছি, এই 5 আগস্টের পর এই গ্রুপেরই একজন এসআই হয়েছে। এই গ্রুপে যারা মারামারিটা ছিল সূর্য সেন হলের, এরা একজন এসআই হয়েছে। এবং এরা ঢাকায় পোস্টিং ছিল। 5 আগস্টের পরে এই ছেলে গেছে নেত্রকোনায় পোস্টিং হয়ে, আমার নিজের জেলায়। পরে আমার এক কর্মীকে ধরে নিয়ে আসছে, আমার এক বন্ধু আমার সংগঠন করে ওরা ধরে নিয়ে আসছে। আমি রিকোয়েস্ট করলাম যে ভাই, ও তো আসলে কোনো মামলার আসামি না। এসপিকে ফোন দিলাম, ওসিকে ফোন দিলাম, তারা একই টুনে কথা বললো। তখন আমি হার্ড লাইনে গেলাম, আমি বললাম আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যে এই ছেলের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই। পরে কাগজ দেখলো আসলে এই ছেলের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, এবং বাজারে হাজার হাজার মানুষের সামনে এই ছেলেটাকে হ্যান্ডকাপ পরালো। পরে আমি খোঁজ নিলাম আরেকটা ছেলের মাধ্যমে যে আসলে এই ছেলেটা কে। আমার ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র সে, আমি তাকে রেসপেক্ট করলাম, সম্মান করে বললাম যে ভাই আসলে ছেলেটা অপরাধী না, তাহলে সে কে। তখন আমাকে সে ইনফর্ম করলো যে ভাই এ হলো আপনার উপর হামলাকারী, সে এখন নেত্রকোনা জেলায় পোস্টিং। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা, নিয়োগ প্রক্রিয়াটা, এরা গেছে কই? আপনি যারা ডিএমপিতে যারা গুলি করছে এরা গেছে কোথায়? এরা তো আপনার জেলা শহরে গেছে, নাকি এরা চাকরি ছাড়িয়ে দিছে? চাকরি তো ছাড়ে না, এরা তো আছে। এদের আপনি যদি এই রাষ্ট্রটাকে মেরামত করতে চান, প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে এদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। শুধু কয়েকজন, আপনি মামলার আসামি হলো প্রধান আসামি শেখ হাসিনা, পরে আপনি 200 নম্বরের তালিকায় দিলেন পুলিশের অমুক তমুক, এইগুলা আসলে কোনো বিচার প্রক্রিয়া না। এটা তদন্তটা যে হবে, একটা স্বচ্ছ তদন্ত প্রয়োজনে, একটা তদন্ত কমিশন করে এই বিগত 15 বছরে যারা এই বিএনপির উপর গুলি চালিয়েছে, আমাদের উপর গুলি চালিয়েছে, অনেক গুম খুনের সাথে জড়িত, এদের একটা আলাদা কমিশন করেন, করে এদেরকে আইডেন্টিফাই করে তারপর বিচারের মুখোমুখি করেন, চাকরি থেকে এদেরকে বহিষ্কার করেন, প্রশাসনকে স্বচ্ছ করেন। দেশ ভালো হবে, দেশের মানুষ ভালো হবে। আর সর্বশেষ একটা কথা বলি, সেটি হচ্ছে আগামীতে যত নিয়োগ প্রক্রিয়া হবে, আমি বিসিএস এ তো কোনোভাবেই এই কোটার জন্যই তো জীবন দিলাম। এই 8 বছরের সংগ্রামে পুরো ক্যারিয়ার বলতে কিচ্ছু নাই, সব কিছু ধ্বংস করলাম। 23 বার মাইর খাইছি, 16টা মামলার আসামি। সুতরাং এই কোটা তো ফিরবেই না, দলীয় কোনো নিয়োগ আর দিয়েন না, অন্ততপক্ষে দলীয় কোনো কর্মী নিয়োগ আর দিয়েন না। যারা মেধায় যোগ্যতায় স্থান পাবে এদেরকে চাকরিতে দেন, চাকরিতে আনেন। এনে এইরকম যাতে আবার না হয় যে
এখন আওয়ামী লীগের পতন হয়েছে, গণ অধিকারের কর্মী পুলিশের নিয়োগ পাচ্ছে, এই তারপর বিএনপির কর্মী নিয়োগ পাচ্ছে, জামাতের কর্মী নিয়োগ পাচ্ছে। ওই রাজনৈতিক দলের কর্মী হিসেবে নিয়োগ না দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় আসেন। সর্বশেষ একটি কথা বলবো, আওয়ামী লীগ আগামী অন্তত এই জেনারেশন যতদিন পর্যন্ত বেঁচে আছে, এই জেনারেশনের শক্তি আছে, সামর্থ্য আছে, আগামী 30 বছর অন্তত পক্ষে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সাহস দেখাতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে এখানে কোট আনকোট করে রাখতে পারেন। এই যখন হাইকোর্টের মাধ্যমে কোটা যখন যেদিন হাইকোর্ট থেকে রায় হয়েছিল, জি, সংক্ষেপ করুন। যেদিন হাইকোর্ট থেকে রায় হয়েছিল যে কোটা আবার ফিরে আসবে, আমি সেদিনই আমার বন্ধু মহল সবাইকে বলেছিলাম যে এই আন্দোলন শেখ হাসিনাকে খেয়ে তারপর বের হবে। এটাও বলছি যে আগামী 30 বছর এই জেনারেশন যদি শক্তি সামর্থ্য আছে, ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, আগামী 30-40 বছর অন্তত পক্ষে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি না, আপনারা ঐক্য ধরে রাখতে পারবেন বলে মনে হচ্ছে। এখনই তো অনেক অনৈক্য আপনাদের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। থাকতে পারে, কিন্তু ভাই যেটা বললেন যে অন্তত পক্ষে ওয়ার্কিং একটা ঐক্য, সেটি অন্তত পক্ষে আমি বিশ্বাস করি আছে। এনসিপির সাথেও আছে, আমাদের বিএনপির সাথেও আছে, জামাতের সাথেও আছে। এবং এই ঐক্য ধরার জন্য, ঐক্য ধরে রাখার জন্য মূল দলগুলো আমরা সহ যারা আছে, আমরা যারা নেতৃত্বে আছি, শীর্ষ নেতৃত্বে আছি, সেটার দায়িত্বটা আসলে আমাদেরই, এবং এই বাংলাদেশকে বাঁচানোর দায়িত্ব আমাদেরই। হ্যাঁ, ধন্যবাদ। জনাব শামীম রহমান শামীম, নিশ্চয়ই শুনেছেন বক্তব্যগুলো। আমি এবার আপনার কাছে একটু জানতে চাই একই বিষয়ে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের বিষয়টা আসলে কাগজে কলমে কতটা যৌক্তিক, 1 নাম্বার 2 হচ্ছে যে ঐক্যের কথা বললো, সেই ঐক্যর কথাই আমরা বলছিলাম এই আলোচনার একদম শুরু থেকে, যে অনৈক্যের যে তৈরি হয়েছে 7 মাসে, সেটা তিনি দাবি করেছেন যে দীর্ঘ 7 বছর বা তারও অধিক 30 বছর। এটা কি এত প্রলম্বিত হওয়ার সুযোগ আছে? আপনাদের এই অনৈক্যের ভেতর দিয়ে যদি কখনো পিছলে পড়েন, নিশ্চয়ই অন্য কেউ সুযোগ নেবে। সেই অনৈক্যটা এখনই যে অবস্থা, সেটা কিভাবে দীর্ঘায়িত হবে বলে মনে করছেন? না, সেটার জন্য তো প্রথমে আমি আপনাকে বলছি, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, এবং তাদের দলও আছে। পরবর্তীতে আপনার ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের নতুন রাজনৈতিক দল, অন্যান্য ছোটখাটো দলরা রয়েছে, ভিপি নূরের গণ অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, সবাই কিন্তু বিএনপির সাথেই, বিএনপি বড় দল, সবাইকে নিয়ে 20 দল, অন্যান্য 37টা দল মিলেই কিন্তু আন্দোলন করেছে। ছাত্ররা আসছে, সমমনা সবাই আসছে, তারা কিন্তু স্টেক হোল্ডার। ছাত্ররা আমাদের সাথে আন্দোলনে জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফ্যাসিবাদের পতনের জন্য। একসাথে 1500-2000 ছাত্ররা জীবন উৎসর্গতার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়ে বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছে, নতুন করে স্বাধীনতা আমরা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা। এটা সত্য কথা। এই জনগণের ঐক্যটা বিরোধী রাজনৈতিক দলগুলোকে আমাকে আফোল্ড করতে হবে, ধারণ করতে হবে। সেখানে সংযম, সহনশীলতা, ধৈর্য, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমাদের এই অর্জনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে তো আপনি বারবার হোঁচট খাবেন। আপনি আওয়ামী লীগকে মোকাবেলা করে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে বাংলাদেশে আপনি সামনের দিকে অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনি দেখেছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে, দৃঢ়তার সাথে কতগুলো বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি প্রথম থেকে। না, তিনি তো বলছেন নেতাকর্মীকে শুনছে, সেরকম আমরা দেখছি। তাদের বিরুদ্ধে যারা করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 3000-এর বেশি নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে সাংগঠনিকভাবে। তাদের বিরুদ্ধে যারা আইন হাতে তুলে নিচ্ছে, অপকর্ম করছে, তাদেরকে চিহ্নিত করে চলমান রয়েছে। তিনি চেষ্টা করছেন, তিনি কিন্তু বলছেন সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে না, ছোটখাটো দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রয়েছে সবাইকে নিয়ে উনি বলছে জাতীয় সরকার গঠনের কথা বলছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি পুরানো রাজনৈতিক দল হিসেবে। বারবারই যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এই ঐতিহ্য, ট্রেডিশন বিএনপির রয়েছে, জনগণের একটা ব্যাপক সমর্থন এই দলটি রয়েছে। তার সাথে তিনি কিন্তু এককভাবে বলেন না বিএনপি নির্বাচন করে ক্ষমতায় যে এককভাবে রাষ্ট্র পরিচালনা, তিনি কিন্তু বাস্তবতা উপলব্ধি করে তিনি বলেছেন সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব, সবাইকে তিনি সম্পৃক্ত করে। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় রেখে গেছে, সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটি সেক্টরগুলো, কৃষি, স্থানীয় সরকার, স্বাস্থ্য, গুরুত্বপূর্ণ যোগাযোগ, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সমস্ত সেক্টরগুলোকে দলীয়করণ করে লুটপাট করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই জায়গা থেকে কোনো একটি দলের পক্ষে সম্ভব না। সবাইকে নিয়ে গণতন্ত্র প্রিয় সমস্ত দলমত এককভাবে কেউ আসলে এটা পারবে না। এই ধ্বংসস্তূপে বাংলাদেশে এগিয়ে নিতে পারে। বিরোধী সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে
আন্ডার দ্য লিডারশিপ অফ তারেক রহমান সবাইকে নিয়ে জামাত বিএনপি আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা জাতীয় সরকার গঠন করে এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে বেরিয়ে আনি, নতুন করে এই দেশকে বিনির্মাণ করতে হবে। এখানে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, আইনের শাসন, মানুষের অধিকার ফিরিয়ে দিই, ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে, যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা স্থায়ী রূপ নেবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সাম্য ন্যায্যতা প্রতিষ্ঠা হতে হবে। এই শব্দটাকে আমাদেরকে লালন করে বাস্তবায়ন করতে হবে। এটার কোনো বিকল্প পথ সামনে এখন কিন্তু বারবার এটার তো স্বপ্নই থেকে যাচ্ছে, না, স্বপ্ন থেকে এটাকে যায়। অবশ্যই দেখা যায় যে যখন একটা পরিবেশ আসে, এনসিপি একটা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় দেখা যায়, আমরা ইতিপূর্বে দেখেছি চাঁদাবাজি শুরু সেইটার করেছে, জন্য তো। ওনাদের সেইটার অনেকে জন্য। চাঁদাবাজি আমি শুরু সেইটার করে জন্য দেয়, বলছি, আপনাদের ছাত্র না, দলে অনেকে এরকম নানান সেইটার সময় জন্য অভিযোগ বলতেছি, রয়েছে। যে দলেরই হোক না কেন, যে আইন হাতে তুলে নেবে, অন্যায় করবে, সে অপরাধী। তার সে যে দলেরই হোক না কেন, তার অপরাধটা দল যেন বহন না করে। আপনাকে অতীতে কি হয়েছে? আওয়ামী লীগ রাষ্ট্রশক্তি, রাজনৈতিক শক্তি, বিচার বিভাগ, আমাদের প্রশাসন, সিভিল প্রশাসন, আমাদের পুলিশ সবগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছিল বাংলাদেশে। ন্যায় বিচার কোনো ন্যায় বিচার তারা প্রতিষ্ঠা করেনি। আওয়ামী লীগের লোক 7 খুন মাপ, অন্যায় অপরাধ করে যাচ্ছে, আইন বিচার আদালত দলীয় প্রশ্রয়টা পেয়েছে। এইটা যাতে ভবিষ্যতে এইখানে সংস্কার করতে হবে আপনাকে, যেইটা হলো রাজনৈতিক শক্তি, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে মানুষের উপর জুলুম করবে, মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে যেন কেউ ব্যবহার না করতে পারে, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার মাধ্যমে। আপনি আজকে বৈষম্য, আজকে চতুর্দিকে বৈষম্যের কারণে আজকে ছাত্ররা আন্দোলন করেছে মেধার মূল্যায়নের জন্য। এই সর্বত্র বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশ। বৈষম্য নিরসন করার জন্য তো একটি সংস্কার কমিশন গঠন করা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সময়, আমি মনে করি। বৈষম্য নিরসন, কারণ সারা বাংলাদেশে বৈষম্যের শিকার হচ্ছে মানুষ, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। ক্ষুধা দারিদ্রতা প্রকট হয়েছে কেন মানুষের মাঝে? কিছু লোকের হাতে অর্থ সম্পদ, বিত্ত বৈভবে চলে গেছে, লুটপাট করেছে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে। কিন্তু 5 আগস্টের পরেও আমরা দেখছি আবার কিছু লোকের হাতে কিন্তু সম্পদ যাওয়া শুরু করেছে। সেটা যাচ্ছে, এইটা তো আইডেন্টিফাই করে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডিজিএফআই, এনএসআই তারা দেখছে না, তাদের চোখ খোলা নেই না। দলীয় দলগুলোরও তো এখানে কার্যকরী ভূমিকা অবশ্যই কার্যকরী। আমাদের দলের মধ্যে যারা এটা করতেছে তাদেরকে আইডেন্টিফাই করে শোকজ করা হয়েছে, বহিষ্কার করা হচ্ছে, চলমান রয়েছে। আমরা তো আমাদের ভারপ্রাপ্ত এনসিপির আজকে 2 জনকে বহিষ্কার করা হলো, আপনি বলুন তাদের অপরাধটা কি, তাকে কোথায় পাওয়া গেছে? আপনারা যে করলেন 2 জনকে বহিষ্কার, কারণটা একটু বলেন তো। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে বললাম এই কারণে যে সবাই জড়িয়ে যাচ্ছে কেন এই অপরাধের সাথে, সেই কথার জন্য আপনাকে এই প্রশ্নটা করলাম। যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওই যে ভাই যেটা বলেন যে অপরাধটাকে গুরুত্ব দেওয়া এবং অপরাধী আসলে অপরাধী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে দলীয় প্রশ্রয় পাচ্ছে কিনা বা জবাবদিহিতার মধ্যে আসছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার দেখেন, প্রশ্ন এটা হতে পারে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেন বিএনপি বড় দল, বহু বছরের 47 বছরের তার রাজনৈতিক অভিজ্ঞতা, সেই জায়গা থেকে কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখতে চাই, আমরা যারা আসলে তরুণ রাজনীতিবিদ। দেখেন, সেখানে যখন আমরা দেখি যে বিএনপির নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে চাঁদাবাজি আপনারা একটু কৌশলে করেন, তো সেই জায়গাতে তো আসলে আমরা শিখতে পারি না আর কি, আমরা আহত হই এই ধরনের আচরণে। এবং এই কৌশলে চাঁদাবাজি যখন বলা হয় বা বলা হয় যে দখলদারিত্বের কথা যখন বলা হয়, তখন বিএনপি একদম চাঁদাবাজি, হাদিয়া, যেটাই বলি না কেন, এইটা যতদিন আপনারা আসলে করবেন ততদিন আপনারা যে স্বপ্নের কথা এতক্ষণ বললেন 3 জনই, সেই স্বপ্নটা কি অধরা থাকবে না? অবশ্যই অধরা থাকবে। এবং এটার কিন্তু দল হিসেবে কিন্তু তাদের দায় অনেক। যেমন দেখেন, আমাদের যখন কিনা আমাদের যে দলের আজকে 2 জনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ থেকে, এবং সেটার জন্য আমরা কিন্তু শৃঙ্খলা কমিটিকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সুতরাং এই যে রাজনৈতিক দলগুলোর কিন্তু বুঝতে হবে যে আমি কিন্তু এই কোনো অন্যায়কে, কোনো অপরাধকে প্রশ্রয় দিব না। তোমার বিরুদ্ধে অভিযোগ উঠুক, আমার সেটা অবশ্যই তোমাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে বা একটা জবাবদিহিতার মধ্যে। আমার বক্তব্য বা জানতে চাও আপনাদের যে স্বপ্নের কথাগুলো শুনলাম, সেই অর্থে যে যেই আমি একটা পদ পাচ্ছি, যেই আমি একটা ক্ষমতার জায়গায় আসছি, সেই আমি একটা অসাধু কোনো একটা পন্থায় নিজের বিত্ত বা বৈভবকে একটু উন্নত করার চেষ্টা, ব্যাপারটা কি এমন কিনা হাসান আল মামুন? এখানে আসলে আমাদের রাজনৈতিক শিক্ষারও অনেক ঘাটতি আছে। এই স্বাধীনতার পর থেকে আমরা রাজনৈতিক যে কালচার আমাদের,
এই কালচারটা কিন্তু আসলে আমরা খালি সঠিকভাবে- নিজের হ্যাঁ। বিত্ত বৈভব বাড়ানোর একটা মানে মানুষ এই টেন্ডেন্সি। টেন্ডেন্সি। আরেকটা বিষয় হচ্ছে, আমি এই পুরো মানে ব্যাপারটা নিয়ে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অগ্রগতিতে কি কি বাধা এবং দুর্নীতিগ্রস্ত হচ্ছে কেন মানুষ, আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমি আসলে একটু রিসার্চ করেছি। আমি দেখেছি আসলে দারিদ্রতা হচ্ছে আপনার অপরাধের একটা অন্যতম কারণ। মানুষ যখন দরিদ্র থাকে, যখন তার চাহিদা থাকে, তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষ আসলে সে খুব দ্রুত অর্থের মোহে পড়ে যায়। যেমন আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখেন, তারা কেন অপরাধ প্রবণ হচ্ছে না? তাদের এক একজন 100, 150 বা 50 কোটি টাকার মালিক, তারা সরকার তাদেরকে সেই ফ্যাসিলিটিস দিচ্ছে, তাদের ওইখানে আসলে দুর্নীতি করার তো প্রয়োজন নাই। আপনারা যদি আজকে যদি আপনি 50 কোটি টাকার মালিক থাকেন, বা আমি আজকে যদি 20 কোটি টাকার মালিক থাকি, বা যদি 100 কোটি টাকার মালিক থাকে, আমার মনে হয় না যে 2 টাকার চাল বা ডাল এগুলোর জন্য তার কোনো হেডেক থাকবে। আমাদের এইখানেই হচ্ছে মূল সমস্যাটা। রাজনীতিটা হচ্ছে এক প্রকার এই দীর্ঘদিনের প্র্যাকটিসে যা দেখলাম, বিশেষ করে আওয়ামী লীগেরও দেখেছি, একদম ওই যে রুট লেভেল থেকে মানে কলা গাছ হয়েছে, সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এটা রুট লেভেল থেকে হাজার কোটি টাকার হাজার কোটি টাকা, মানে প্রজেক্ট মানেই হচ্ছে প্রজেক্ট দাঁড় করালেই টাকা। বক্তব্যটা হচ্ছে এখানেই ঠিক একই জায়গায় একইভাবে যদি মানে এখনকার আরো একটা শ্রেণী যদি ওই টাকার পিছনেই হাঁটার আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, অনেক সংবাদ মাধ্যম থেকে শুরু করে। এটা আমি বললাম যে এইখানে আসলে আমাদের চেঞ্জিং প্রয়োজন। বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলেছেন, বা এনসিপি তো নতুন একদম, আমরাও মোটামুটি নতুন, তো জামাত ইসলাম আছে, ওই আপনার ওই যে যাদের মাসুল পাওয়ারটা একটু বেশি, তারাই হচ্ছে এখন বর্তমানে একটু দুর্নীতির দিকে জড়িয়ে পড়ছে, চাঁদাবাদের দিকে জড়িয়ে পড়ছে। আমার মনে হয় বিএনপির হাইকমান্ড এবং এই বিএনপির এখন পর্যন্ত এই অভ্যুত্থানের পরে বিএনপির যে সুনাম বা বিএনপির এই যে নির্যাতন, 17 বছরের যে নির্যাতন, এদিকে চাপিয়ে গেছে হচ্ছে বিএনপির তৃণমূলের কারণে। বিএনপির হাইকমান্ড যেটা আছে, এটা খুব একটা যে দুর্নীতিগ্রস্ত এটা আমার কাছে মনে হয় না। এবং আমি একটা স্পষ্টভাবে বলতে চাই, শেষ কথাটা আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিংবা কেন্দ্রীয় ছাত্রদলের আমি এখন পর্যন্ত দেখি নাই, আমি এদেরকে বাই নেমে সবাইকে চিনি, এরা কোনো চাঁদাবাজি বা কোনো কিছুতে জড়িয়ে পড়ে না। কিন্তু আপনি জেলা পর্যায়ে দেখেন, অধিকাংশই বিএনপির নেতাকর্মী হচ্ছে এই সকল চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলোতে জড়িয়ে পড়ছে। সুতরাং তৃণমূলকে যদি বিএনপি কন্ট্রোল করতে পারে, তাহলে আগামী দিনে বিএনপির যে নেতৃত্ব সেটি আসলে দেশের মানুষের কাছে আশা জাগাবে। জি শামীম ভাই, একবারে শেষ আপনার কাছে এটাই জানতে চাওয়া, আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আসলে মানে যে লুটপাটের কথা বলছি, এক একজন নেতা অনেক ধনী হয়ে গেছে রাতারাতি, সেইটার পুনরাবৃত্তি ঘটলে তারেক রহমান কিন্তু বারবার এই কথা বলেছেন যে আরও একটা 5 আগস্ট, বারবার বলেছেন যে ওটার পুনরাবৃত্তি করলে 5 আগস্ট রয়েছে, আমাদের জন্য হতে পারে 5 আগস্ট। সেই জায়গাটিতে কিন্তু এখনও কিন্তু অনেক জায়গায় দেখেছি ছাত্রদল বলেন, শিবির বলেন, সবার কিন্তু এক ধরনের টেন্ডেন্সি রয়েছে। এটাকে একটু ছোট্ট করে যদি বলেন। হ্যাঁ, এটা আপনি একটু বড় দল, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। এখানে দেখেন অনেকেই এই গত 17 বছর আন্দোলনে ছিল না, পরবর্তীতে 5 আগস্টের পরে আসছে। সুবিধাবাদী একটা শ্রেণীও রয়েছে, সুযোগ সন্ধানী রয়েছে, অনুপ্রবেশকারী রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, কেসও হচ্ছে বিভিন্ন জায়গায় যারা অপরাধের সাথে জড়িত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার বলছে, কেউ আইন হাতে তুলে নেবেন না, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন, মানুষের কল্যাণে কাজ, মানুষের জানমাল নিরাপত্তায় ব্যাঘাত কেউ সৃষ্টি করবেন না। বারবার তিনি সতর্কবাণী করছেন। অত্যন্ত দূরদর্শিতা, বিচক্ষণতা এবং প্রজ্ঞা দিয়ে তিনি তার বক্তব্য দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে সতর্কবাণী উচ্চারণ করছেন। সেই অনুযায়ী আমরা কিন্তু দেখেন, আপনি তোফায়েল আহমেদ, অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ তৎকালীন সময় বলছিলেন যে শেখ হাসিনার পতন হলে 5 লাখ লোক মারা যাবে, 10 লাখ লোক দেশ থেকে পালায় চলে যাবে। এই জুলাই বিপ্লবের পরে আপনি কি দেখেছেন কোনো লোক মারা গেছে? আমাদের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পুলিশ প্রশাসন পালায় গেছে প্রত্যেকটা থানায়, সারা বাংলাদেশের 75টা জেলায়। আমাদের নেতাকর্মীরা রাত দিন হিন্দুদের বাড়ি ঘর মন্দির পুলিশের স্টেশনগুলো, পুলিশ থানাগুলো পাহারা দিয়েছে, আইন হাতে তুলে দিয়ে নিরাপত্তা দিয়েছে। আজকে কিন্তু সবাই তো শুনবে না, অনেকেই শুনে না, ওদেরকে আমরা শনাক্ত করছি, আইডেন্টিফাই করে বহিষ্কার করছি, শোকজ করা হচ্ছে হাজার হাজার লোককে।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাণপণ রাত দিন চেষ্টা করছেন দূর জি, থেকে ধন্যবাদ। আজকে জি। এই বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেয়, জি, শামীম রহমান শামীম, স্থিতিশীল বাংলাদেশ গড়া। জি জনাব শামীম রহমান শামীম, আপনাকে, আহসান আল মামুন এবং মনিরা শামীম, আপনার তিনজনকে ধন্যবাদ। আমরাও চাই আপনাদের আসলে ইতিবাচক রাজনীতির মধ্য দিয়ে আসলে বাংলাদেশের মানুষ একটা সুফল ভোগ করুক। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক। খোলা থাকুক সত্যের চোখ। শুভরাত্রি।